আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আজকে আমাদের সোলজার একাডেমির স্টুডেন্ট রাহাত ও বাংলাদেশ সেনাবাহিনীতে আমাদের সোলজার একাডেমি থেকে প্রস্তুতি নিয়ে চান্স পেয়েছে। রাহাত ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে আসছিল। ব্রাহ্মণবাড়িয়ার কেউ আসো? আচ্ছা, অনেকে আছে ব্রাহ্মণবাড়িয়া। তারপর এখানে আসলাম, আসার পরে তো সবকিছু ব্যতিক্রম। স্যারের ভালোবাসা, যে বাবা ডাকের ভালোবাসার থেকে এখানে বেশি ভালোবাসা পেতেছে। তো আমি সিদ্ধান্ত নিলাম এখানে একটানা থাইকা যাবো আর কি। তো স্যারের ভালোবাসাতেই থাইকা গেলাম আর কি। প্রায় 7 মাস আমি একটানা থাকছি। 7 মাস পরে আমার গ্যাসেরা SMS আসছে, তখন আমি এখান থেকে মাঠ করতে গেছি। মাঠ করার পরে এখানে আল্লাহ তালা আমাকে সাকসেস দিছে আর কি। স্যারের সম্পূর্ণটা স্যারের অবদানের কারণে আমার চাকরিটা হয়েছে, এটা আমি। এখানে থাকা অবস্থায় SMS পাইছে, এখান থেকে ও পরীক্ষা দিতে গেছে, গিয়ে এখান থেকে ইনশাল্লাহ নিজের যোগ্যতায় চান্স পেয়েছে। যারা অনলাইনে দেখবে, তো তাদের উদ্দেশ্যেও রাহাত কিছু বলবে এবং কিছু পরামর্শ দিবে। কি বলো রাহাত, পারবা তো? জি ইনশাল্লাহ স্যার। আচ্ছা, রাহাত ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে আসছিল। ব্রাহ্মণবাড়িয়ার কেউ আসো? আচ্ছা, অনেকে আছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে রাহাত আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসে। এসে ও সেনাবাহিনীর প্রস্তুতি শুরু করে। তো এখানে প্রস্তুতি নিয়ে একজন যোগ্য প্রার্থী হিসেবে তৈরি হয়ে যাওয়াটাই হলো সোলজার একাডেমির মূল লক্ষ্য আর কি। রাহাত যখন আসে, আসার সময় ওর 2-1টা মেডিকেল সমস্যা ছিল, ওগুলো আল্লাহর রহমতে আমাদের পরামর্শ নিয়ে ও ঠিক করতে সক্ষম হয়েছে। এবং এখান থেকে গিয়ে ও এখানে থাকা অবস্থায় SMS পাইছিল, এটা শুনছিলে কি? জি স্যার। এখানে থাকা অবস্থায় SMS পাইছে, এখান থেকে ও পরীক্ষা দিতে গেছে, গিয়ে এখান থেকে ইনশাল্লাহ নিজের যোগ্যতায় চান্স পেয়েছে। রাহাত, তুমি আমাদের একাডেমির খোঁজ কিভাবে পাইছিলে? আমি আসলে প্রথমে ভিডিও দেখতাম আর কি। তো আমি অনেক আগে ধরে ভিডিও দেখতাম। তো পরীক্ষা যাওয়ার আগে আমি 1-2 বার আগে মাঠ করছি। তো মাঠ করার আগে একটু ভিডিওগুলো দেখে যেতাম, তবে ভিডিওগুলো খুবই ভালো লাগতো। দেখলে একটা যেটা অনুপ্রেরণা হইতাম আর কি। তখন ভাবলাম আর কি, হঠাৎ করে 2-3টা মাঠ করলাম। তো মাঠ করার পরে মাঠের সাকসেস আসেনি। তো ভাবলাম যে যেহেতু আমার সাকসেস আসতেছে না, তাহলে আমি একটা স্যারের সাথে কথা বলি, বইলা দেখি ওখানে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। তো আসলে আমার বাসা তো ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়ির দিকে রংপুর, আমি রংপুর ভালো করে চিনতামও না। তখন স্যারের সাথে যখন কথা বললাম, বলার পরে স্যারকে বললাম, স্যার আমার তো আবেদন করা আছে, আমি তো চাচ্ছিলাম কোচিং করার জন্য, স্যার আপনার একাডেমিতে কোনো সুযোগ আছে কিনা। পরে স্যার খুব মিষ্টি সুরে বলছে আর কি, যে বাবা আছে, তুমি আসতে পারো। তো ওই দিন বাবার শব্দটা শুনে আমার কাছে একবারে মুগ্ধ হয়ে গেলাম। তো আসলে ওখান থেকে অনেক দূর আর কি, আমাদের বাসা ব্রাহ্মণবাড়ি থেকে এখানে আসতে প্রায় 16 ঘন্টা লাগে। তো এখান থেকে স্যারের ভালোবাসায় চলে আসলাম। তারপরে না আসার পরে প্রস্তুতি নিতে নিতে দেখলাম যে খুবই ভালো লাগে। তো এই তোমাদের ভালো লাগে তো নাকি আমি সামনে এসে বলতেছি সেই কথা? হ্যাঁ, আমার ইউটিউবের স্টুডেন্ট বা ফেসবুকের স্টুডেন্ট যারা আছে, তোমাদের কাছে কেমন লাগে? তোমরাও তো সবাই অনলাইনের স্টুডেন্ট ছিল। কারা ছিল অনলাইনের স্টুডেন্ট? আমাদের সবাই ছিল, তাই না? ঠিক আছে, অনলাইনে দেখে যেমন লাগছে এখানে এসে কেমন লাগে? আচ্ছা, অনলাইনে অনেক স্টুডেন্ট আছে 2টা 4টা 5টা 10টা 20টা 30টা 50টা 100টা ভিডিও দেখে, কিন্তু আমাদের একাডেমির ইউটিউব চ্যানেলে প্রায় 1000 খানিক টিউটোরিয়াল ভিডিও দেয়া আছে। বোঝা গেছে কি? 1000 খানিক নিশ্চয়ই কেউ দেখো নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি হলো বলো? তারপর এখানে আসলাম, আসার পরে তো সবকিছু ব্যতিক্রম। স্যারের ভালোবাসা, যে বাবা ডাকের ভালোবাসার থেকে এখানে বেশি ভালোবাসা পেতেছে। তো আমি সিদ্ধান্ত নিলাম এখানে একটানা থাইকা যাবো আর কি। তো স্যারের ভালোবাসাতেই থাইকা গেলাম আর কি। প্রায় 7 মাস আমি একটানা থাকছি। 7 মাস পরে আমার গ্যাসেরা SMS আসছে, তখন আমি এখান থেকে মাঠ করতে গেছি। মাঠ করার পরে এখানে আল্লাহ তালা আমাকে সাকসেস দিছে আর কি। স্যারের সম্পূর্ণটা স্যারের অবদানের কারণে আমার চাকরিটা হয়েছে, এটা আমি। আসলে আমাদের এখানে আমি কথা বলি রাহাত, আমাদের যেমন একটা চেষ্টা থাকে, আমাদের চেষ্টার পাশাপাশি একজন যোগ্য হওয়া প্রার্থীরও চেষ্টাটা তার থেকে বেশি থাকে। রাহাত আমার মনে আছে প্রায় 85 কেজি, প্রায় 85 কেজির মতো ওয়েট নিয়ে আসছিল। ও এই 6-7 মাসে এখানে
কোর্স শেষ হয়ে যাওয়ার পরও ওখানে ছিল, 6-7 মাস প্র্যাকটিস করে ও এখন বোধহয় 64 কি 5 কেজির মতো আর কি। জি স্যার। ও মাঠেও এই 64-5 কেজি নিয়ে পরীক্ষা দিতে গেছে আর কি, বুঝে গেছে কি? আরো 2-1টা তো মেডিকেল সমস্যা ছিল, নাকের সমস্যা ছিল, এগুলো সমাধান করে গেছে। তো যাই হোক, মাঠের পরীক্ষার কার্যক্রম নিয়ে একটু আলোচনা করি। এটা তোমাদের যেমন উপকারে আসবে শুনলে, যারা নতুন স্টুডেন্ট তাদেরও উপকারে আসবে। মাঠের পরিবেশটা কেমন হয় আর কি, ঠিক আছে? রাহাত, কতজন পরীক্ষা দিতে গেছিলা তোমরা? আমরা 450 পরীক্ষা দিতে গেছি। 450 পরীক্ষা দিতে গেছো ট্রেড 1 সার্কুলারে, ঠিক আছে? জি তো 450 জনের মধ্যে প্রথম তোমাদের মাঠে ঢোকানোর পরে কাগজপাতি তো চেক আপ হয়। জি স্যার। কাগজপাতি বা ডকুমেন্টস গুলো চেক হয়ে যাওয়ার পরে কিন্তু সবার প্রাথমিক একটা মেডিকেল চেক আপ হয়, বুঝে গেছে? ও মনোযোগ সহকারে শোনো, প্রাথমিক মেডিকেল চেক আপ হলো তোমাদের। জি স্যার। প্রাথমিক মেডিকেল চেক আপ হয়ে যাওয়ার পরে ওখানে কিছু বাদ পড়ে, তাই না? বাদ হয়ে যাওয়ার পরে আবার কিন্তু একটা মেডিকেল চেক আপ হয়, কিন্তু চূড়ান্ত একটা, যেটা নাক দেখবে মেশিন দিয়ে, কান দেখবে, গলা দেখবে, ঠিক আছে? তো এটা হয়ে যাওয়ার পরে 450 জনের মধ্যে আনুমানিক কতজন বাদ পড়ে গেল? 58 জন টিকছিলাম স্যার। 450 জনের মধ্যে দেখো 58 জন মাত্র টিকছে, তার মানে কতজন? 392 জনই বাদ পড়ে গেল। তাহলে কেন আমি তোমাদেরকে সব সময় বলি যে মেডিকেলটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝে গেছে? যারা অনলাইনে দেখছো, তোমাদের সামর্থ্য যাদের আছে তারা তো কোর্স করতে আসলে উপকৃত হবাই, আর যাদের সামর্থ্য নেই তোমাদের জন্য বলে দিচ্ছি, বা অভিভাবক যারা শুনছেন, প্রাথমিক এবং ফাইনাল মেডিকেলটা খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। এখানে একজন প্রার্থী অনেক ভালো রেজাল্ট করে, লেখাপড়ায় ভালো, শারীরিকে ভালো, কিন্তু তার মেডিকেল ছোটখাটো সমস্যা থাকার কারণে সে কিন্তু বাদ পড়ে যাচ্ছে, বুঝে গেছে কি? এমনও প্রার্থী দেখা যায় তার ছোট্ট একটা সমস্যা সমাধান করতে মাত্র 50-100 টাকা লাগে, 200 টাকা লাগে, 500 টাকা লাগে। এটা না জানার কারণে অনেক প্রার্থী কেন্দ্র থেকে বাদ পড়ে যাচ্ছে। যেহেতু এই পরীক্ষাগুলো, সামরিক বাহিনীর ভর্তির কার্যক্রমগুলো পুরোটাই সততার ভিত্তিতে, নিষ্ঠার ভিত্তিতে তারা নিয়োগ দিয়ে থাকে, সে কারণে আসলে এই ছোটখাটো সমস্যাগুলো তারা ক্ষমাসুলভ দৃষ্টিতে কিন্তু দেখবে না। তো যাই হোক, মেডিকেলে যখন টিকার পরে তো একটা আত্মবিশ্বাস বাড়ছে। আত্মবিশ্বাস বাড়ার পরে তোমাদের শারীরিক পরীক্ষা নিয়ে গেল। স্যার আমাদের চূড়ান্ত মেডিকেল হইলো আর কি। আমাদের চূড়ান্ত মেডিকেলের মধ্যে আমরা 19 জন টিকছি। টোটালি 58 জন থেকে 19 জন টিকছি। 58 জন প্রাথমিকে, ওখান থেকে বাদ দিয়ে আবার চূড়ান্ত মেডিকেলে মাত্র 19 জন টিকলো। ঘটনা তো অনেক কঠিন বিষয়। কঠিন বিষয় না? এই 19 জন টিকা ছাত্রদেরই শারীরিক পরীক্ষা নিয়ে গেল। জি স্যার। আচ্ছা, কি কি হইলো শারীরিক পরীক্ষা? শারীরিক পরীক্ষা দূর হইছে 2.5 মিনিটে 500 মিটার দূর আর কি। আমি 1 মিনিট 51 সেকেন্ডে শেষ করছি। আমি ফার্স্ট ওইখানে হইলাম। গুড, তাহলে 1 মিনিট 51 সেকেন্ড লাগছে। তারপরে বুক ডাউন দিছে। আমাকে বলছে যে যতটা দিতে পারো, ওরা নির্দিষ্ট কোনো বুক ডাউন দেয়নি, যে বলে দিতে থাকো। যখন আমি 27টা দিছি, আমি 3 নম্বর সিরিয়ালে ছিলাম আর কি। আমার আগেও ছিল 2জন। তো এরা 30টা 35টা দিছে। তো আমাকে 27টা দেওয়ার পরে আমাকে বলছে যে থামো। তারপরে বুক ডাউন দেওয়ার পরে চিন আপ দিছে। চিন আপ নির্দিষ্ট করে দিয়েছে যে 5টা দাও। চিন আপ 5টা দিলাম। চিন আপ দেওয়ার পরে বলে সিট এন্ড আপ, যেটা ওঠা বসার করে কি, ওইটা 20টা দিছে। তো তারপরে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এই কয়েকটা শারীরিক, যে কয়েকটা স্যার। বিম কয়টা দিতে দিছিল? বিম 5টা স্যার। 5টা। এই 5টা পারো তোমরা? এই ইউটিউবের ছাত্ররা যারা আছে, তোমরা পারো তো 5টা? হ্যাঁ, বিমে অনেক পারেন। অনেক ছাত্র জিজ্ঞেস করে, স্যার বিম পারি না, কি করব? বিম বাড়ানোর জন্য হাতের মাসেলের শক্তি বাড়াইতে হবে। ঠিক আছে? তাহলে হাতের মাসেলের শক্তি বাড়লে তোমার বডি, তোমার মাসেল তোমাকে টেনে তুলতে পারবে। ওকে, এরপরে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা কেমন হলো? লিখিত পরীক্ষা আমাদেরকে 6 জনকে আলাদা করছে, আর বাকিগুলাকে একটা আলাদা করছে। আমাদেরকে 6 জনকে একটা পেপার দিয়েছে। পেপারের মধ্যে 6টা প্রশ্ন ছিল সাধারণ জ্ঞান। তো 6টা প্রশ্ন আমরা পরীক্ষা শেষ করছি। তারপর বাকিগুলোর আবার পরীক্ষা নিয়েছে। পরবর্তীতে এদেরকে আবার লিখিত পরীক্ষার জন্য দিয়েছে। আমাদেরকে আলাদা বসায় রাখছে। আমাদেরকে আবার এর ভিতরে ভাইবা নিয়ে নিয়েছে। আচ্ছা, আমাদের ভাইবা নিয়েছে। ভাইবার মধ্যে আহমারি কোনো কিছু বলে নাই। শুধু আমার নাম জিজ্ঞেস করলো, আমার গ্রামের বাড়ি কোথায় জিজ্ঞেস করলো, বাবা কি করে, ভাই কজন, ফ্যামিলি সম্পর্কে একটু জিজ্ঞেস করলো, জাস্ট এতটুকুই। পরবর্তীতে আমাদেরকে আবার রিটেনের জন্য ডাকছে। রিটেনের মধ্যে ডাকছে, ওইখানে রিটেন 50 নম্বর পরীক্ষা হয়। 50 নম্বরের মধ্যে এখানে আমি দেখলাম, মনে হইলো যে আসলে আমি কি পরীক্ষা দিতেছি। আমি মনে হচ্ছে এখানে সোলজার ট্রেনিং একাডেমি বৈশা সেরা ওইগুলোই পরীক্ষা দিতেছে ওইখানে, সেম টু সেম।
তোমরা যাবা বা তোমরা দেখবা সেম টু সেম আসে, শুধু আমার একটা কমন আসে না, শুধু প্যারাগ্রাফটা কমন আসে না। তারপরে মোটামুটি 50-এর মধ্যে সবই কমন ছিল। জি, সবই কমন পড়ছে। আমার তো পরীক্ষা শেষের পরে একটা জিসিও স্যার আর কি, উনি পরবর্তীতে আসলো, ওই আয়সা একটা গালি দিল আর কি, গালি দিয়ে বলতেছে তোমরা পড়াশোনা করো না নাকি, কি পড়াশোনা করো। আমি তো হতবাক হয়ে গেলাম, কেন আমার পরীক্ষা ভালো হয়েছে আমি জানি, কারণ আমি পরীক্ষা দিয়েছি, আমি বলতে পারি যে আসলে আমার পরীক্ষাটা কিরকম হয়েছে। তখন আমি তো হতবাক হয়ে গেলাম যে স্যার কি বলতেছে, স্যার বকা দিতেছে। তখন পরবর্তীতে স্যারে আবার আমার দিকে দৃষ্টিভঙ্গি করলো যে এরা হাত কার নাম। আমি কি স্যার আমার নাম, বলতেছে তোমার পরীক্ষা ভালো হয়েছে, নাহলে একটার উপর পরীক্ষা ভালো হয়নি। তবে আমি রেজাল্ট এখানে একটু বলে দিই ভালো করার কারণটা কি। এখানে যারা আসছো কতগুলা মডেল টেস্ট দিলে এখন পর্যন্ত? হ্যাঁ, প্রায় 60টার উপরে মডেল টেস্ট দেওয়া হয়েছে। 1 মাসের কোর্সে আসছো, বাকি যে কয়দিন আছে ওই কয়দিন শেষ হইতে হইতে দেখবো যে 100 পার হয়ে গেছে। 100টা মডেল টেস্ট আমার জানা মতে অন্য কোনো কোচিং সেন্টারে হয় না। লাইফে তোমরা অনেকে কোচিং করছো, প্রাইভেট পড়ছো, সারে গেছে পড়ছো, ঠিক আছে। আমি যখন নিজেও ছাত্র ছিলাম, নিজেও প্রাইভেট পড়ছি, কোচিং করছি। আবার 1 মাসে 30 দিনের মধ্যে 30 দিনও ক্লাস হয় না, কিন্তু আমাদের একাডেমিতে 30 দিনের তো ক্লাস হবেই, এমনও দিন আছে 3 বা 4 বার করে ক্লাস হয়, হয় কিনা? আবার সাজেশন পাচ্ছ, শীট পাচ্ছ, গাইড পাচ্ছ, এগুলো পড়লে একটা ছাত্র কেন পারবে না, তাই না? আমাদের লক্ষ্য আসলে একটা বাহিনীর জন্য তোমাদেরকে তৈরি করা না। আমাদের লক্ষ্য সবগুলো সরকারি বাহিনী আছে, সরকারি অন্যান্য সরকারি চাকরি আছে, সেগুলোর জন্য তোমাদেরকে তৈরি করা, যাতে তোমরা ওগুলোতেও যেতে পারো। বুঝা গেছে কি? তো যাই হোক, লিখিত পরীক্ষায় ভালোভাবে পড়তে পারলে সাজেশন মাফিক কমন যে পাওয়া যায়, রাহাত বললো এটা তো সাহস বাড়ছে, ঠিক আছে। আচ্ছা, লিখিত পরীক্ষার রেজাল্ট পাবলিশ হলো নাকি দেয়নি? রেজাল্ট দিয়েছে স্যার, তবে এরা নাম্বার বলেনি। নাম্বার বলেনি। আচ্ছা, ওরা আমাদের 19 জন টেকসি ভাইবা সহকারে 19 জন লাস্ট মুহূর্তে একটা ছেলে আউট হয়ে গেছে, ওর মোবাইলে অনেক কিছু পাইছে আর কি। এটা খুবই সতর্কবাণী আমাদের, তোমরাকে বলি আর কি, এটা সতর্কবাণী থাকবে। মোবাইলে অনেক কিছু পাওয়া যায়, তো আসলে মোবাইলটা সেফটি করে চালাবো আর কি, তোমরা যারাই মোবাইল চালাও। তার কারণে কলম আমাদের 19 জনের মধ্যে 19 জনকে নিত, অবশ্যই একজন সে বাদ পড়ে গেছে। তারপর আমরা টোটালি 18 জন টেকসি, আমরা 18 জনকে নিছি। ফাইনালি তোমরা এই 18 জনে ফাইনাল মেডিকেল চেকআপ দিয়ে আসছো? জি, ফাইনাল ব্লাড টেস্ট, সাঁতার দিয়ে আসছো? জি স্যার। ওখান থেকে আর কেউ বাদ পড়ে না স্যার? সাঁতার কত মিটার হয়েছিল? সাঁতার স্যার 50 মিটার। 50 মিটার সাঁতার হয়েছিল। এই পারো তো 50 মিটার? আচ্ছা। অনেকে বলে স্যার সাঁতার আগে শিখবো নাকি? তোমরা না, অনেক স্টুডেন্টরাই বলে অনলাইনে দেখে যে স্যার সাঁতার আগে শিখবো কিনা। আগে সাঁতার শেখার কোনো প্রয়োজন নেই, তুমি মাঠে টেকার পরেও যদি আগে শিখে রাখতে পারো ভালো, না রাখতে পারলেও কোনো ক্ষতি নেই। মাঠে টেকার পরেও তুমি যে সময়টা পাবা, ওই সময়ের মধ্যে তুমি সাঁতার শিখে ফেলতে পারবে। 50 মিটার আহামরি দূরত্ব কোনো একটা বিষয় না, বুঝে গেছে কি? এরপরে যখন ফাইনালি নিয়োগপত্রটা পেলা, নিয়োগপত্র পেয়ে কেমন লাগলো? স্যার খুবই ভালো লাগলো, আমার স্বপ্ন পূরণ হলো। আমার ক্যারিয়ারে ছিল যেটা স্বপ্ন ছিল যে এটা আমার পূরণ হবে, তো ইনশাআল্লাহ পাওয়ার পরে আমার ফ্যামিলিও খুশি, আমিও খুশি। আর তার চেয়ে বেশি আসলে ওই সময় স্মরণ করছে আমাদের স্যারকে, কারণ উনি যদি পাশে না দাঁড়াইতো বা না থাকতো, আমার স্বপ্নটা আসলে সত্য পূরণ হইতো না। কারণ ওনার গাইডলাইন মানাতে আমার এটা কনফার্ম হয়েছে। তবে আমি স্যারকে খুবই অনেক ধন্যবাদ জানাই। স্যার আমার পাশে দাঁড়াইছে, অনেক সহযোগিতা করছে। আমি এখানে একটা না 7 মাস থাকছি, ওনার অবদানের কারণে আমি বলতে পারি আর কি, সাহস রেখে বলতে পারি যে আমার চাকরিটা ওনার জন্যই হয়েছে। তো আসলে পাওয়ার পরে খুবই আমার কাছে আনন্দ মনে হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে আর কি। যাক, ইনশাল্লাহ আল্লাহ মুখ তুলে চেয়েছে, চেষ্টা ছিল, পরিশ্রম ছিল, সেই কারণে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। বোঝা গেছে কি? আর চাকরির বিষয়ে একটা বলে দিই, এই বাহিনীর চাকরিগুলোতে সম্পূর্ণ সততার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, নিজের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। তোমরা পরীক্ষা দিতে গেলে তোমাদেরকে কিন্তু এই ধরনের সতর্কমূলক বার্তা বা কথাবার্তা ওখানকার স্টাফরা কিন্তু বলে দিবেন। বোঝা গেছে কি? যে কোনো মাধ্যম লাগে না, কোনো টাকা পয়সা লাগে না, কোনো লোকের দরকার হয় না, কোনো হেলোর দরকার হয় না, এটা বলে। এটা তো এরা সবসময় বলবে, তোমার যদি টাকা পয়সা দিয়া বা কোনো অন্য আউট ভাবে চিন্তা ভাবনা করো, তুমি জিন্দিগিতে লেখা নিয়ে তোমার চাকরি হবে না। তোমাকে যে যোগ্যতাই চাকরি হবে, তুমি যোগ্যতা অর্জন করো, তোমার চাকরি এমনিতেই হবে। তোমাকে আউট ভাবে চিন্তা ভাবনা করলে ফার্স্ট হতে তোমার ক্যারিয়ারটা নষ্ট করবে, কোনোভাবেই চাকরি হবে না।
এটা কিন্তু অনেকে ধরা খেয়ে কিন্তু সার্টিফিকেট বাজেয়াপ্ত করে দেয়। জি স্যার। এগুলো করা যাবে না বাবা, বুঝতে পারছো কি? তুমি ফিট হয়ে যাও, মেডিকেলের সমস্যা আছে, টাকা খরচ করে ভালো ডাক্তার দেখে চিকিৎসা করে যাও। শারীরিক দুর্বলতা আছে, বেশি বেশি করে মাঠে অনুশীলন গুলো প্র্যাকটিস করো। লেখাপড়ায় একটু দুর্বলতা থাকলে সাজেশন মাফিক পড়ালেখা করো, ভাইবাটা একটু শিখো, তুমি এমনি চাকরি করো। জি স্যার। বুঝে গেছে কি? সবথেকে মজার ব্যাপার যে এখানে এই চাকরিগুলোতে কোনো টাকা পয়সা দরকার হয় না, শুধু নিজের যোগ্যতা থাকলেই তুমি চাকরি নিয়ে এসে বলতে পারবে যে আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। বুঝে গেছে? তো যাই হোক, রাহাতের জন্য সবাই দোয়া করবা, যারা দেখছো তোমরা দোয়া করবা, কারণ রাহাত আগামীতে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে রাহাত জয়েনিং এ চলে যাবে। বুঝে গেছে? ওখানেও যাতে ভালোভাবে সফলতার সাথে ট্রেনিং শেষ করে ওর যে স্বপ্ন, গর্বিত সৈনিক হয়ে দেশের সেবা করা, দেশের মানুষের সেবা করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, এই স্বপ্নটা যাতে ও পূরণ করতে পারে, তখনই সার্থক। ঠিক না? দেশের জন্য কিছু করতে পারা, দেশের মানুষের জন্য উপকারে আসতে পারা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারা, এটা অনেক গৌরবের একটা বিষয়। বুঝে গেছে কি বাবা? তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ রাহাত, তুমি অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছো। আর যারা শুনলা, যারা বসে আসছো, ইনশাল্লাহ তোমরাও এই গাইডলাইন গুলো মেনে চলবে আশা করি। ঠিক আছে? আর আমাদের সোলজার ট্রেনিং একাডেমির জন্য দোয়া করবা বেশি বেশি করে। ঠিক আছে? যাতে আমাদের প্রচেষ্টায়, আমাদের এখানকার নিবিড় অনুশীলন, প্রবল প্রস্তুতির মাধ্যমে যাতে তোমরা দক্ষ এবং যোগ্য হয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরি পেতে পারো। তোমার পরিবার, তোমার এবং আমাদের প্রতিষ্ঠানের সম্মান যাতে তুমি সবার উপরে নিয়ে যেতে পারো, এটাই চাওয়া তোমাদের কাছে। ধন্যবাদ, থ্যাংক ইউ।